মানুষ একা থাকতে ভয় পায়, কিন্তু তোমরা কি নিশ্চিত যে তোমরা এই মুহূর্তে একাই আছো? তোমার ঠিক পেছনে যে অন্ধকার ছায়াটা স্থির হয়ে দাঁড়িয়ে আছে, সে কি শুধুই তোমার ছায়া, নাকি অন্য কিছু? নন্দিত কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদের কলমে আজ শোনো এক রহস্যময় অশরীরী উপাখ্যান, ছায়া সঙ্গী। গল্পের প্রতিটি মোড় তোমাদের ভাবাবে, আর প্রতিটি শব্দ শির দাঁড়া দিয়ে হিমেল স্রোত বইয়ে দেবে। নমস্কার বন্ধুরা, ভৌতিক রহস্য চ্যানেলে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত। আজকে আমি তোমাদের গল্পটি যে শোনাবো, হুমায়ুন আহমেদের লেখা ছায়াসঙ্গী। তাহলে চলো গল্পটা শুরু করে দিই। প্রতি বছর শীতের ছুটির সময় ভাবি কিছুদিন গ্রামে কাটিয়ে আসবো, দলবল নিয়ে যাব, হইচই করা যাবে। আমার বাচ্চারা কখনো গ্রাম দেখেনি, তারা খুশি হবে, পুকুরে ঝাপাঝাপি করতে পারবে। শাপলা ফুল শুধু যে মতিঝিলের সামনেই ফোটে না, অন্যান্য জায়গাতেও ফোটে, তাও স্বচক্ষে দেখবে। আমার বেশিরভাগ পরিকল্পনাই শেষ পর্যন্ত কাজে লাগতে পারেনি। এটা কেমন করে জানি লেগে গেল। একদিন সত্যি সত্যি রওনা হলাম। আমাদের গ্রামটাকে অজ বললেও সামান্য দেখানো হয়। যোগাযোগ ব্যবস্থার এমন সুন্দর সময়েও সেখানে পৌঁছতে হয় গরুর গাড়িতে, বর্ষার সময় নৌকা। তবে মাঝখানে একটা হাওর পড়ে বলে সেই যাত্রা অগস্ত্য যাত্রার মতো। অনেকদিন পর গ্রামে গিয়ে ভালো লাগলো। দেখলাম আমার বাচ্চাদের আনন্দ বর্ধনের সব ব্যবস্থাই নেওয়া হয়েছে। কোত্থেকে যেন একটা হাড় জিরজিরে বেতো ঘোড়া জোগাড় করা হয়েছে। এই ঘোড়া নড়াচড়া করে না, এক জায়গায় দাঁড়িয়ে থাকে। খুব বেশি বিরক্ত হলে দীর্ঘ নিঃশ্বাসের মতো একটা শব্দ করে এবং লেজটা নাড়ে। বাচ্চারা এত বড় একটা জীবন্ত খেলনা পেয়ে মহা খুশি। দু তিনজন একসঙ্গে ঘোড়ার পিঠে উঠে বসে থাকে। তাদের অসংখ্য বন্ধুবান্ধব জুটে গেল। যেখানেই যায় তাদের সঙ্গে গোটা 50 ছেলেপুলে থাকে। আমার বাচ্চারা যা করে তাতেই তারা চমৎকৃত হয়। আমার বাচ্চারা তাদের বিপুল জনপ্রিয়তায় অভিভূত। তারা তাদের যাবতীয় প্রতিভা দেখাতে শুরু করলো। কেউ কবিতা বলছে, কেউ গান, কেউ ছড়া। আমি এক গাদা বই সঙ্গে করে নিয়ে গিয়েছিলাম। আমার পরিকল্পনা পুরোপুরি বিশ্রাম নেওয়া, শুয়ে বসে বই পড়া, খুব বেশি ইচ্ছা করলে খাতা কলম নিয়ে বসা। একটা উপন্যাস অর্ধেকের মতো লিখেছিলাম, বাকিটা কিছুতেই লিখতে ইচ্ছে করছিল না। পাণ্ডুলিপি সঙ্গে করে নিয়ে এসেছি, নতুন পরিবেশে যদি লিখতে ইচ্ছা করে। প্রথম কিছুদিন বই বা লেখা কোনোটাই নিয়ে বসা গেল না। সারাক্ষণই লোকজন আসছে, তারা অত্যন্ত গম্ভীর গলায় নানান জটিল নিয়ম নিয়ে আলোচনা উৎসাহী। এসেই বলবে, দেশের অবস্থাটা কি কন দেহি ছোট মিয়া, বড়ই চিন্তাযুক্ত আছি। দেশের হইলটা কি কি দেশ ছিল আর কি হইল। দিন 4-5 পর সবাই বুঝে গেল দেশ সম্পর্কে আমি কিছুই জানি না, গল্প গুজবও তেমন করতে পারি না। তারা আমাকে রেহাই দিল। আমি হাঁপ ছেড়ে বাঁচলাম। গ্রামে নতুন পরিবেশের কারণেই হোক বা অন্য কোনো কারণেই হোক, আমি লেখালেখির প্রবল আগ্রহ বোধ করলাম। অসমাপ্ত পাণ্ডুলিপি নিয়ে বসলাম। সারাদিন লেখালেখি কাটাকুটি করে সন্ধ্যায় স্ত্রীকে সঙ্গে করে বেড়াতে বের হই। চমৎকার লাগে। প্রায় রাতেই একজন দুজন করে ঘাতক আসে।
এরা জ্যোৎস্না ভেজা উঠোনে বসে চমৎকার গান করে। ও মনা, ওই কথাটা না জানালে প্রাণে বাঁচতাম না, না না না, আমি প্রাণে বাঁচতাম না। সময়টা বড় চমৎকার কাটতে লাগলো। লেখার ব্যাপারে আগ্রহ বাড়তেই লাগলো। সারাদিন লিখি। এক দুপুরের কথা, এক মনে লিখছি, জানালা ওপাশে খুট করে শব্দ হলো। তাকিয়ে দেখি খালি গায়ে রোগা মতো 10-11 বছরের একটা ছেলে গভীর আগ্রহে আমার দিকে তাকিয়ে আছে। ওকে আগেও দেখেছি। জানালার ওপাশ থেকে গভীর কৌতূহলে সে আমাকে দেখে, চোখে পড়লেই পালিয়ে যায়। আজ পালালো না। আমি বললাম, কী রে? সে চট করে মাথাটা নামিয়ে ফেলল। আমি বললাম, চলে গেলি নাকি? আড়াল থেকে বলল, না। নাম কি তোর? মন্তাজ মিয়া। আয়, ভেতরে আয়। না। আর কোনো কথাবার্তা হলো না। আমি লেখায় ডুবে গেলাম। ঘুঘু ঢাকা শ্রান্ত দুপুরে লেখালেখির আনন্দই অন্যরকম। মন্তাজ মিয়ার কথা ভুলে গেলাম। পরদিন আবার এই একই ব্যাপার। জানালার ওপাশে মন্তাজ মিয়া বড় বড় কৌতূহলী চোখে তাকিয়ে আছে। আমি বললাম, কি ব্যাপার মন্তাজ মিয়া? আয় ভেতরে। সে ভেতরে ঢুকলো। আমি বললাম, থাকিস কোথায়? উত্তরে পোকা খাওয়ার দাঁত বের করে হাসলো। স্কুলে যাস না? আবার হাসি। আমি খাতা থেকে একটা সাদা কাগজ ছিঁড়ে তার হাতে দিলাম। সে তার এই বিরল সৌভাগ্যে অভিভূত হয়ে গেল। কি করবে বুঝতে পারছে না। কাগজটার গন্ধ শুকলো। গালের ওপর খানিকক্ষণ চেপে রেখে উল্কার বেগে বেরিয়ে গেল। রাতে খেতে খেতে আমার ছোট চাচা বললেন, মন্তাজ হারামজাদা তোমার কাছে নাকি আসে? আসলে একটা চড় দিয়ে বিদায় করবে। কেন? বিরাট চোর, যাই দেখে তুলে নিয়ে যায়। ত্রিসীমানা একদম ঘেঁষতে দেবে না। 2 দিন পর পর মার খায়, তাতেও হুঁশ হয় না। তোমার এখানে এসে কি করে? কিছু করে না। চুরির সন্ধানে আছে। কে জানে, এর মধ্যে হয়তো কলম টলম নিয়ে নিয়েছে। না, কিছুই নেয়নি। ভালো করে খুঁজে টুজে দেখো, কিছুই বলা যায় না। ওই ছেলের ঘটনা আছে। কি ঘটনা? আছে অনেক ঘটনা, বলবো এক সময়। পরদিন সকালে যথারীতি লেখালেখি শুরু করেছি। হইচই শুনে বের হয়ে এলাম। অবাক হয়ে দেখি মন্তাজ মিয়াকে 3-4 জন চ্যাংদোলা করে নিয়ে এসেছে। ছেলেটা ফোঁপাচ্ছে। বোঝাই যাচ্ছে প্রচণ্ড মার খেয়েছে। ঠোঁট ফেটে রক্ত পড়ছে। একদিকের গাল ফুলে আছে। আমি বললাম, কি ব্যাপার? শাস্তিদাতার একজন বলল, দেখেন দেখেন তো, এই কলমটা আপনার কি না? মন্তাজ হারামজাদার হাতে ছিল। দেখলাম কলমটা আমারই। 4-5 টাকা দামের বল পেন। এমন কোনো মহার্ঘ বস্তু নয়। আমার কাছে চাইলেই দিয়ে দিতাম। চুরি করার কোনো প্রয়োজন ছিল না। মনটা একটু খারাপই হলো। বাচ্চা ছেলেটা চুরি শিখলো কেন? বড় হয়ে এ করবে কি? ওদের মধ্যে একজন শাস্তিদাতা বললে, কলমটা আপনার? হ্যাঁ, তবে আমি এটা ওকে দিয়ে দিয়েছি। ছেড়ে দিন। বাচ্চা ছেলে, এত মারধর করছেন কেন? মারধর করার আগে আমাকে জিজ্ঞেস করে নেবেন না? শাস্তিদাতা নির্বিকার ভঙ্গিতে বলল, এই মায়েরি, ওর কিছু হয় না। এইটা ওর কাছে পানি ভাত। মায়েরি না খাইলে ওর ভাত হজম হয় না।
মন্তাজ মিয়া বিস্মিত চোখে আমাকে দেখছে। তাকে দেখেই মনে হলো সে তার ক্ষুদ্র জীবনে এই প্রথম একজন দেখেছে যে চুরি করার পরও তাকে চোর বলেনি। মন্তাজ মিয়া নিঃশব্দে বাকি দিনটা জানালার ওপাশে বসে রইল। অন্যদিন তার সঙ্গে দু একটা কথাবার্তা বলি, আজ একটাও কথা বলা হলো না। মেজাজ খারাপ হয়েছিল। এই বয়সে একটা ছেলে চুরি শিখবে কেন? মন্তাজ মিয়ার যে একটি বিশেষ ঘটনা আছে তা জানলাম আমার ছোট চাচির কাছে। চুরির ঘটনারও দুদিন পর। গ্রামের মানুষদের এই একটা অদ্ভুত ব্যাপার, কোন ঘটনা যে গুরুত্বপূর্ণ কোনটা তুচ্ছ তা এরা বুঝতে পারে না। মন্তাজ মিয়ার জীবনে এত বড় একটা ব্যাপার কেউ আমাকে এতদিনও বলেননি, অথচ তুচ্ছ সব বিষয়ে অনেকবার করে শোনা হয়ে গেছে। মন্তাজ মিয়ার ঘটনা এই: 3 বছর আগে কার্তিক মাসের মাঝামাঝি মন্তাজ মিয়ার দুপুরে প্রবল জ্বর নিয়ে বাড়ি ফেরে। সেই জ্বরের প্রকোপ এতই বেশি যে শেষ পর্যন্ত মন্তাজ মিয়ার হতদরিদ্র বাবা একজন ডাক্তারও নিয়ে এলেন। ডাক্তার আনার কিছুক্ষণের মধ্যেই মন্তাজ মিয়া মারা গেল। গ্রামের জন্ম এবং মৃত্যু দুটোই বেশ স্বাভাবিকভাবে গ্রহণ করা হয়। মন্তাজ মিয়ার মা কিছুক্ষণ চিৎকার করে কাঁদল। তার বাবাও খানিকক্ষণ আমার পুত কই গেল রে বলে চেঁচিয়ে স্বাভাবিক হয়ে গেল। বেঁচে থাকার প্রবল সংগ্রামে তাদের লেগে থাকতে হয়। পুত্র শোকে কাতর হলে চলে না। মরা মানুষকে যত তাড়াতাড়ি কবর দিয়ে দেয়া হয় ততই নাকি সোয়াব, এবং কবর দিয়ে হয় দিনের আলো থাকতে। কাজেই জুম্বা ঘরের পাশে মন্তাজ মিয়ার কবর হয়ে গেল। সব কিছুই ঘটল খুব স্বাভাবিকভাবে। অস্বাভাবিক ব্যাপারটা শুরু হলো দুপুর রাতের পর, যখন মন্তাজ মিয়ার বড় বোন রহিমা কলমাকাঁদা থেকে উপস্থিত হলো। কলমাকাঁদা এখান থেকে 21 মাইল। এই দীর্ঘ পথ একটি গর্ভবতী মহিলা পায়ে হেঁটে চলে এলো এবং বাড়িতে পা দিয়েই চেঁচিয়ে বলল, তোমরা করছো কি? মন্তাজ বাইচা আছে, কবর খুইরে তাকে বাইর করো, দেরি করবে না। বলাই বাহুল্য কেউ তাকে পাত্তা দিল না। শোকে দুঃখে মানুষের মাথা খারাপ হয়ে যায়। কবর দিয়ে দেওয়ার পর নিকট আত্মীয় স্বজনরা সব সময় বলে ও মরে নাই, কিন্তু মন্তাজ মিয়ার বোন রহিমা এই ব্যাপারটা নিয়ে এত হইচই শুরু করলো যে সবাই বাধ্য হলো মৌলানা সাহেবকে ডেকে আনতে। রহিমা মৌলানা সাহেবের পায়ে গিয়ে পড়ল, কাঁদতে কাঁদতে বলল, মন্তাজ বাঁচা আছে, আপনি না বললে কবর খুলবে না। আপনি রাজি না হওয়া পর্যন্ত আমি পা ছাড়তাম না। মৌলানা সাহেব অনেক চেষ্টা করেও রহিমাকে ছেড়ে ফেলতে পারলেন না। রহিমা বজ্র আটুনিতে পা ধরে বসে রইল। মৌলানা সাহেব বিরক্ত হয়ে বললেন, ভাই যা আছে বুঝলা কেমনে? রহিমা ফোপাতে ফোপাতে বলল, আমি জানি গ্রামের মৌলানার অতি কঠিন হৃদয় হয় বলে আমাদের একটা ধারণা আছে। এই ধারণা সত্যি নয়। মৌলানা সাহেব বললেন, প্রয়োজনে কবর দ্বিতীয়বার খোঁড়ার জায়েজ আছে। এই মেয়ের মনের শান্তির জন্য এটা করা যায়, হাদিস সিরাফে আছে। কবর খোঁড়া হলো। ভয়াবহ দৃশ্য। বন্ধুরা, গল্পটি আজকে এই পর্যন্তই। গল্পটি এখানেই শেষ নয়, আর এই গল্পের শেষ পর্বটা নিয়ে খুব শীঘ্রই আবার ফিরব। গল্পটা তোমাদের কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানিও, আর ভালো লেগে থাকলে বন্ধুদের সঙ্গে শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করে আমার পাশে থেকো, যাতে আরও নিত্য নতুন গল্প তোমাদের শোনাতে পারি। তাহলে বন্ধুরা, আজকের মতো বিদায়।
সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো। রাধে রাধে।